স্বাগতম ক্রিকফিনের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি চলছে রাওয়ালপিন্ডিতে। সেটি আসলে শুরু হওয়ার কথা ছিল একদিন আগেই, কিন্তু বৃষ্টির কারণে গতকাল একটি বলও মাঠে গড়ায়নি, টসও হয়নি, তাই আজকে থেকে শুরু হয়েছে ম্যাচটি। এরই মধ্যে পাকিস্তানকে 174 রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে নেমে। 10 রানে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। আজকে এই ম্যাচটি নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ, স্বাগত। থ্যাংক ইউ। আজকে বাংলাদেশের পারফরমেন্সটা আসলে কীরকম দেখলেন? বিশেষ করে বাংলাদেশের বোলাররা শুরু থেকে যেভাবে চাপে রেখেছে পাকিস্তানের ব্যাটারদের, তারপর মেহেদী হাসান মিরাজ 5 উইকেট নিয়েছেন আর কি। রাওয়ালপিন্ডি ইজ রুলিং বাই দ্য টাইগার্স। আসলে প্রথম টেস্টে আমরা যেভাবে 10 উইকেটে জিতে নিয়েছি, এরপরে আমাদের এক্সপেকটেশনই ছিল যে সেকেন্ড টেস্টও আমরা ওইভাবে ওই ধাঁচে শুরু করতে পারি না। একদম এক্স্যাক্টলি আমরা সেইভাবে শুরু করেছি যেইভাবে দরকার ছিল। আমরা এটা 5 দিনের টেস্ট ম্যাচ 4 দিনে চলে এসেছে। প্রথম দিনটা বৃষ্টির জন্য খেলা হয়নি পুরা দিন। সেকেন্ড দিনটা আসলে 274 রানে সেকেন্ড দিনে আউট করে দেওয়াটা, অফিসিয়ালি যেটা সেকেন্ড দিন সেখানে আউট করে দেওয়াটা আসলে অনেক বড় বুস্ট আপ বাংলাদেশের জন্য। বাংলাদেশের আসলে মানে এই টেস্টটাও যে আমরা জয় করে নিতে পারি সেইটার একটা সুযোগ আজকে করে দিয়েছে বাংলাদেশ। প্রথমে আসলে কথা বলতে হবে তাসকিনের উইকেটটা, আবদুল্লাহ শফিকের যে উইকেটটা তিনি নিয়েছেন, মানে 5টা বল ডট দিয়েছিলেন, তারপরে একটা সুইং ডেলিভারি, একটা ড্রিম ডেলিভারি ছিল সেটা একটা পেসারের জন্য। তিনি 14 মাস পরে, 1 বছর প্লাস পরে এসে তিনি টেস্টে এরকম লাল বলে তার প্রত্যাবর্তনটা হয়েছে, মানে দুর্দান্ত। তিনি প্রেস কনফারেন্স হিসেবেও বলেছেন যে তিনি সেট করে আসলে আউট করেছেন, তাই তিনি সেটা খুবই এনজয় করেছেন ওই ওভারটা। 5টা বল, আপনি যেটা বলছিলেন যে 5টা বল বাইরে দিয়ে একটা বল তিনি ইনসুইং করিয়ে আউট করেছেন, এইটা আসলে চোখে লাগার মতো। মানে দিনটা আসলে শুরু হয়েছে খুব ভালোভাবে। যদিও ফার্স্ট সেশনটা পরে পাকিস্তান বিনা উইকেটে আসলে প্রায় 199 রান করে ফেলেছিল, কিন্তু আসলে লাঞ্চের পরে আবার আমরা মোমেন্টামটা ধরে ফেলেছি। সেখানে আসলে একটা বড় ভূমিকা রেখেছে মেহেদী হাসান মিরাজ। তিনি আসলে মানে 5 উইকেট তো নিয়েছেনই, আসলে তিনি ওখানে আসলে সেট করে দিয়েছেন পুরো দিনটা। আমি যদি একটু স্টেট নিয়ে কথা বলি, এ নিয়ে আসলে বাংলাদেশের বোলাররা তৃতীয়বারের মতো 5 উইকেট পেয়েছে পাকিস্তানের মাটিতে। এর আগের 2টি রেকর্ড ছিল মোহাম্মদ রফিকের, মানে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পাকিস্তানের মাটিতে 5টি উইকেট নিয়েছেন। আমরা যেই জিনিসগুলো আসলে সবসময় দেখে আসছি যে দেশের বাইরে গেলে বাংলাদেশের স্পিনাররা একদমই উইকেট পান না, বেশিরভাগ উইকেটই খেলা হয় প্রতিযোগিতামূলক উইকেটে। সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওই দেশের মাটিতে গেলে আসলে বাংলাদেশের বোলারদের খুবই আসলে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। আর সেই হিসেবে পাকিস্তানের রাওয়ালপিন্ডির উইকেটটা কিন্তু প্রায় ব্যাটিং বান্ধব, কিন্তু বোলাররা, পেস বোলাররা বিশেষভাবে প্রথম টেস্টে আমরা দেখতে পেরেছি যে খুবই ভালো সুবিধা পেয়েছেন। লাস্ট দিনের কথা যদি বাদ দিই, লাস্ট দিন স্পিনাররা, বাংলাদেশের স্পিনাররা ভালো করেছিলেন। এই হিসেবে যদি দেখেন দেশের বাইরেও বাংলাদেশের বোলাররা যে ভালো করছেন, এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন? আসলে এটা মনে করেন যে এই জিনিসটা আমরা ঘরোয়াভাবে আরও ভালোভাবে যখন আমাদের উইকেটগুলো তৈরি হবে, স্পোর্টিং উইকেট তৈরি হবে, তখন আসলে আমরা এইটার ইমপ্লিমেন্টেশনটা আরও ভালো পাবো। এখন তো উন্নত করছে বাংলাদেশের পেস ইউনিট অনেক খুবই ভালো করছে, কিন্তু আসলে আমরা হোমে যেই উইকেটগুলাই খেলে, আমাদের হোম গ্রাউন্ড মিরপুরে যে উইকেট খেলে, সেটা আসলে কখনোই স্পোর্টিং ছিল না বা খুবই সবসময় রেটিং খারাপ থাকতো। কিন্তু আমাদের সিলেট বা চট্টগ্রামের উইকেটগুলো দেখবেন যে সেইখানে স্পোর্টিং উইকেট করার চেষ্টা করা হয়েছে। সেইখানে আসলে যখন পেসাররা ভালো করেছে বা স্পিনাররাও টার্ন পেয়েছে, তখন আসলে অন্যান্য যেসব পেস বান্ধব, দেশের বাইরে যেসব পেস বান্ধব উইকেট রয়েছে, সেইখানে আসলে স্পোর্টিং উইকেট রয়েছে, সেখানে তারা ভালো করছে। আজকের এই রাওয়ালপিন্ডির উইকেটটা কিন্তু পেস বান্ধব উইকেটই। সেখানে বৃষ্টির কারণে আসলে একটু টার্ন পাচ্ছে, সুইং পাচ্ছে বলাররা, পেস বলাররা, সেইটাই কিন্তু হয়েছে যে ময়েশ্চার রয়েছে উইকেটে। কিন্তু একটু আমরা ঘাস দেখতে পেরেছি, অবশ্য ঘাস ভালোই ছিল, ঘাস দেখলাম যে ভালোই ছিল, কিন্তু মানে ব্যাটিং পিচই আসলে বলা চলে রাওয়ালপিন্ডির উইকেটটা। আসলে ওইখানে স্পোর্টিং উইকেট যেটা বলে সেই দিকটা, সেই পিচ, সেই রকম পিচই আসলে রাওয়ালপিন্ডির পিচটা হয়ে আছে এখন, যে বলাররাও ভালো সুইং পাচ্ছে, ব্যাটাররাও রান পাবে। এমন না যে একদম ব্যাটাররা রান পাচ্ছে না, কারণ আপনি দেখবেন যে পাকিস্তানের 3 জন 50 আপ করেছে, তারা আসলে হয়তো অ্যাটাক করতে যে তারা পারেনি, বা বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছে, যেই কারণে আসলে তারা বেশি রান তারা বেশি এগিয়ে নিতে পারেনি।
তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পাকিস্তানের এই টেস্টের বোলিং লাইন আপটা যদি দেখেন, শাহিন শাহ আফ্রিদি নেই, নাসিম শাহ নেই, তারা না থাকার কারণে পাকিস্তানের যে বোলিংয়ে যে শূন্যতাটা তৈরি হয়েছে। বাংলাদেশের পেস বোলিংয়ে তাসকিন ফিরেছেন, শরীফুলকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এই টেস্টে পাচ্ছি না, তার ইনজুরি। তাছাড়া বাংলাদেশের বোলাররা যারা যেভাবে আছেন, হাসান মাহমুদ আছেন, নাহিদ রানা আছেন, তারা যেভাবে আসলে বল করছেন, এই তুলনায় কি আপনার কি কোনোভাবে মনে হচ্ছে যে পাকিস্তানের বোলিং লাইন আপের চেয়ে বাংলাদেশের বোলিং লাইন আপটা একটু বেটার? বেটার বলতে মনে করেন যে আমাদের ফার্স্ট টেস্টেও যেরকম ছিল যে আমাদের দুইজন অলরাউন্ডার রয়েছে যারা খুব ভালো স্পিন করেন, আর সেখানে শরীফুলের জায়গায় আমরা তাসকিনকে পাচ্ছি, সেম এনার্জেটিক পেস বলার আমাদের। সেইখানে আসলে মেইন যেহেতু পাকিস্তানের দুই মেইন পেসার নেই, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমাদের পেস ইউনিটটা আরও তাদের চেয়ে ভালো। ইমপ্রুভ বা হচ্ছে এক্সপিরিয়েন্স বেশি। কিন্তু এখানে আপনি দেখবেন যে আজকে আমরা যখন ফার্স্টে শুরু করি আমাদের ইনিংসটা, আমরা কিন্তু ফার্স্ট বলে উইকেট হারাতে পারতাম। স্লিপে শর্টসা গেল, মীর হামজার বলে ক্যাচ মিস করেছে। আমরা নিজেরাও কিন্তু আমাদের ইনিংসে, বাংলাদেশের ইনিংসে অনেকগুলো ক্যাচ মিস হয়েছে, না হলে কিন্তু হয়তো আরও আগে আমরা আর্লি উইকেট ফেল দিতে পারতাম। ইভেন কিছু ডিআরএস বা কিছু রিভিউ ছিল যেগুলো আমরা লস করেছি, সেইখানে আসলে আরো একটা রিভিউ ছিল যে ব্যাটসম্যানের আগা সালমানের হয়তো ব্যাটে লেগেছিল, স্লিপে ক্যাচ ধরেছিলেন, সেটা আসলে দেখা গিয়ে আম্পায়ার নট আউট দিয়েছিলেন, রিভিউ হাতে না থাকার কারণে সেটা আসলে মিস হয়ে গেছে। আসলে এই জায়গায় আবার ক্যাচ মিস হয়েছে, আগা সালমানের ক্যাচে 0 রানে আউট হয়ে যেতে পারতেন, সেটা জাকির হাসান মিস করেছেন, টাফ ক্যাচ ছিল, তাও যদি আমরা ধরতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। সো সেইখানে আমরা এখন আসলে বোঝা যাবে যে যেই রানটা আমাদের কাছে মনে হচ্ছে যে কিছু রান হয়তো বেশি হয়ে গিয়েছে, আরও আগে আমরা আউট করে ফেলতে পারতাম। আমাদের আসলে এখন লিড নিতে হবে, লিড নিয়ে আমরা যদি কালকের দিনটা পুরাটা দিন ব্যাটিং করতে পারি বা পরের দিন ফোর্থ ডেতে যদি একটু ব্যাটিং করতে পারি, কারণ আপনার মনে রাখতে হবে আমরা কিন্তু ফোর্থ ইনিংসে আবার ব্যাটিং করব, তখন কিন্তু এই পিচে আসলে খেলাটা আরও টাফ হয়ে যাবে। সো আমাদের কাল পরশু মানে এই ফার্স্ট ইনিংসটাতে আমরা বেটার ওদের থেকে লিড নিয়ে বেটার পজিশনে যেতে হবে, তাহলে আসলে এই টেস্টও আমরা জয়ের দিকে যেতে পারবো। তবে বাংলাদেশের বোলাররা আসলে দারুণই বোলিং করেছেন, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের সামনে আসলে কতটা চ্যালেঞ্জ আছে আপনি মনে করেন যে এই ইনিংসে আমাদের লিড নেওয়াটা আসলে কতটুকু সময়ের ব্যাপার, কতটুকু চ্যালেঞ্জ এইবার এই যে আমাদের আসলে পার্টনারশিপগুলো ঠিকমতো করতে হবে। আমাদের ক্যাপ্টেন যে নাজমুল হোসেন শান্ত, তারকেও আসলে রানে ফিরতে হবে। আমি বারবার বলছি যে তিনি ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত করলেও তার রানে ফেরাটা খুবই জরুরি। এছাড়া আসলে যেহেতু মানে পাকিস্তানের পেস ইউনিটটা কিছুটা হলেও দুর্বল, তবুও কিন্তু তাদের ফেলে দেওয়া যাবে না। তারা খুবই মীর হামজা হ্যাঁ খুবই ভালো বোলিং করেছে। ইভেন তারা এবার দুটো স্পিনার নিয়ে নেমেছে, আবরার আহমেদ আছেন। সো আপনি দেখতে হবে যে তারা আসলে টার্ন কীরকম পান, তাদেরকেও ট্যাকেল দিতে হবে। কারণ আমরা সে ফার্স্ট বলেই কিন্তু বুঝেছি যে মানে তাদের মোকাবেলা করাটা কঠিন হবে। তারা আপনি দেখবেন যে 5টা স্লিপ নিয়ে অ্যাটাকিং ফিল্ড তৈরি করেছে। সো কালকের মর্নিংটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি আমরা মানে থিত হয়ে যেতে পারি উইকেটে, তাহলে আসলে মনে হয় যে আমরা নিয়ন্ত্রণটা ধরে রাখতে পারবো। তবে আপনার কি মনে হয় ম্যাচটার বৃষ্টির কারণে একটা দিন অলরেডি কিন্তু চলে গেছে, 4 দিনের ম্যাচের রূপান্তরিত হয়েছে, আমরা ফার্স্ট ক্লাস ম্যাচগুলা যেরকম দেখি আর কি, এই 4 দিনের ম্যাচেও আসলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আসলে কতটুকু হতে পারে? এই জায়গা থেকে বাংলাদেশ কি ম্যাচ জেতার পরিকল্পনা করবে, নাকি ম্যাচটা আসলে কোনো মতে ড্র করার পরিকল্পনা নেওয়া উচিত? কালকের দিনটা দেখলে আসলে বোঝা যাবে যে কতটুকু আমরা কি পজিশনে আছি। এখন আমরা তো আপার হ্যান্ডে রয়েছি, যেহেতু 1-0-তে আমরা সিরিজ এগিয়ে রয়েছি। যদি আমরা এই ম্যাচ ড্র করি তাও কিন্তু সিরিজ আমাদের, কিন্তু আমাদের এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্ডারে খেলা। সো আমরা যদি জয়টা তুলে নিতে পারি আমাদের জন্য খুবই ভালো। টেস্ট চ্যাম্পিয়নশিপ আমরা পয়েন্ট টেবিলে উপরে উঠে যাব। সো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে যদি জিতার সম্ভাবনা থাকে বা আমরা চেষ্টা করবো যে যাতে জয় হয়। কালকের দিনটা আসলে এই জন্য বলছিলাম যে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কালকের দিনটা যদি আমরা ভালোভাবে নিয়ন্ত্রণে রেখে যেতে পারি তাহলে আমার মনে হয় যে এই ম্যাচেও আসলে জয় নিয়ে আসা সম্ভব। আমরা গত টেস্ট চ্যাম্পিয়নশিপের গত 2টা আসলে আমরা খুবই বাজে পারফরমেন্স করেছি, 9-10 নম্বরে থেকে আমরা আসলে শেষ করেছিলাম। টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের রেজাল্ট এতটা ভালো না, কিন্তু আমরা এই টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই সার্কেল আছে সেটার মধ্যে আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি ঘরের মাঠে, তাও পাকিস্তানকে হারিয়েছি। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা জিতে নিতে পারলে আমরা হয়তো বা ভালো একটা অবস্থানে থাকতে পারবো। এর মধ্যে আমরা পাকিস্তানকে আসলে পিছনে ফেলে দিয়ে 5-6 নম্বরে উঠে এসেছি।
সেটা আসলে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যেভাবে খেলছে তাদের আসলে মানে কোন অবস্থানে দেখেন আসলে মানে হয়তোবা ফাইনালে যাওয়াটা খুবই কঠিন, যেখানে ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো টিমগুলা প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু বাংলাদেশের কি 3-4 এই পজিশনে থাকা কি খুবই সম্ভব কিনা? আমি এই আসলে ধারাবাহিকতা পয়েন্টস ধরে টেবিলে রাখতে? কততে যাবে তার চেয়ে বেশি গুরুত্ব দেবো ইমপ্রুভমেন্টটা কতটা হয়েছে। মানে আপনি এই যে আমরা জিতছি, আমরা দেশের বাইরে যেয়ে জিতছি, দেশের ঘরের মাঠে তো আমাদের একটা হোম অ্যাডভান্টেজ থাকেই, কিন্তু দেশের বাইরে যে যখন আমরা জিতছি আসলে তখন আমরা শো করবে যে কতটুকু ইমপ্রুভমেন্ট আসে। আমরা এখনই হয়তো 3-4 বা ফাইনাল খেলবো না, কিন্তু ইমপ্রুভমেন্টটা ধরে রাখতে পারলে এক সময় আমরা ঠিকই ফাইনাল খেলবো। আমরা উন্নতিটা কিন্তু দেখেছি ওয়ানডেতে আমরা কতটা ভালো দল হিসেবে এখন ওয়ার্ল্ডের খেলে থাকি। সো টেস্টেও আমরা যদি ইমপ্রুভমেন্ট করতে থাকি তখন আমরা এই যে লিগের উপরের দিকেই হয়তো থাকবো। আমরা দেশের বাইরে ম্যাচগুলো জিতার ট্রাই করব। ইন্ডিয়ার সাথে আমাদের পরের টেস্ট সিরিজ রয়েছে। সো ইন্ডিয়ার সাথে আসলে আপনি যখন খেলবেন টপ যেই টপে রয়েছে তার সাথে খেলাটা দেখলে আসলে বোঝা যাবে যে ইমপ্রুভমেন্টটা কতটা হয়েছে আমাদের। আমি আসলে এই প্রসেসের মধ্যে বিলিভ করতে চাই যে এই প্রসেসটা যদি ধরে রাখতে পারি তাহলে আমরা হয়তো অদূর ভবিষ্যতে আমরা 3-4 থাকবো বা ফাইনাল খেলবো। এখন আসলে ইমপ্রুভমেন্টটাই জরুরি, কারণ আমাদের এখন আবার একটা রিফর্মের দিকে যাচ্ছি। সো এইখানে আসলে অন্য কিছু সব কিছু ভুলে খেলায় যতটুকু মনোযোগ দেওয়া যায়, ঘরোয়াভাবে যত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায় বা যত উন্নত করা যায় সব করে আসলে আমাদের ইমপ্রুভমেন্টটা হতে হবে। ইমপ্রুভ হলে আমরা ফাইনাল খেলবো বা 3-4 থাকবো। ধন্যবাদ সাদমান। আমরা আশা করব যে আগামীকালকে বাংলাদেশ আরও ভালো খেলবে, আমরা তারপরে আবারও হাজির হব ইনশাল্লাহ। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো শেষ করছি টোটাল ইমপ্যাক্ট। আগামীকালকে বাংলাদেশের এবং পাকিস্তানের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে আবারও হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন সবাই।